আজকের এই নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনদরদী গরিবের বন্ধু বিশিষ্ট সমাজসেবক জনাব আমজাদ চৌধুরী। তিনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভারত চৌধুরী তার জীবন যৌবন বিসর্জন দিয়ে সংগ্রাম করে গেছেন। আমি তার উত্তরসূরি আমজাদ চৌধুরী, রাফাত চৌধুরীর যোগ্য সন্তান হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমি এবারের নির্বাচনে জয়ী হই তাহলে অত্যাচারী জুলুমবাজ রাশেদ খানদের হাত থেকে এই এলাকার জনগণকে মুক্ত করতে আমাকে যদি জীবন দিতে হয় আমি এক কদমও পিছপা হব না। থামুন, থামুন আপনারা, থামুন, থামুন আপনারা। এবারের নির্বাচনে জেতার জন্য ভুয়া জনদরদী ওই আমজাদ চৌধুরী আপনাদের অনেক আশা ভরসা দিয়ে মিষ্টি কথা বলে আপনাদের মন জয় করার চেষ্টা করবে, কিন্তু আপনারা তার কথায় ভুলবেন না। ও মিথ্যাবাদী, প্রতারক। জনসেবার নামে সে মানুষকে অনেক ধোঁকা দিয়েছে। এবারের নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এলাকার জনগণের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। অতীতে খান পরিবারের কারণে আপনাদের মনে যে দুঃখ দুর্দশা তৈরি হয়েছে তা আমি দূর করে দেব। আমার ভাই তোমার ভাই, সবাই লাইন ধরে যাও। চল চল। নাম জসিম। দেন। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, রাশেদ খানরা কোনোদিন আমজাদ চৌধুরীর সাথে নির্বাচনে জিততে পারে নাই, আজও পারবে না। তাই যেন হয় মেম্বার। তুই যাই বলিস দোস্ত, আমার মনে হয় এইবারও নির্বাচনে রাশেদ খানরা জিততে পারবে না। হদোস তুই ঠিকই কইছস, রাশেদ খান অর্ধেক ভোটে পাবে না, সব ভোটে আমজাদ চৌধুরী বাসি পড়বে। আমজাদ চৌধুরী হলো আমাদের গ্রামের আশীর্বাদ, আর ওই রাশেদ খানরা হলো অত্যাচারী জুলুমবাজ। ঠিক, তাই আমজাদ চৌধুরীকে আমাদের ভোট দেওয়া উচিত। ঠিকই কইছেন, ঠিকই কইছেন কথা। নির্বাচনের খবর বল ভাইজান। খবর খুব খারাপ, আমজাদ চৌধুরী বিপুল ভোটে এগিয়ে আছে। না, আমি বেঁচে থাকতে আমার চিরশত্রু আমজাদ চৌধুরী এই গ্রামের চেয়ারম্যান হবে তা আমি কিছুতেই মেনে নেব না। যা, সব আগুন লাগিয়ে দে, ভোট বাক্স লুট করে নে, যা। ওকে ভাইজান। ভাইজান কি হয়েছে সাজ্জাদ? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, খানের লোকেরা বোম ফাটিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে। এখন আমরা কি করবো ভাইজান? না, আমি নির্বাচন বানচাল হতে দেব না। এই যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। ঠিক আছে ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। ভাই আমার কথা বল ভাই। তুই মরতে পারিস না ভাই, তুই মরতে পারিস না। কাঁদিস রে ভাই, চোখের পানি মুছে ফেল, চোখের মধ্যে আগুন জ্বালা। যে আগুনে আমি আমজাদ চৌধুরীর বংশ নির্বংশ করে দেব, প্রতিশোধ নেব। আমি খুনের বদলে খুন আর লাশের বদলে লাশ চাই। থাক মা থাক, আর বাবুকে। ভাইজান, আম্মাজান, এবার আমাদের যেতে দিন। খুব সাবধানে যাবে, শরীফ খান পাগলা কুত্তা হয়ে আছে, যে কোনো সময় যে কোনো স্থানে আঘাত আনতে পারে। আপনি ভাববেন না ভাইজান, ওদের বিরুদ্ধে মোকাবেলা করার সাহস
আমার আছে। বাবাজি, তোমাদের বাড়িতে না গেলেই কি নয়? আর কয়টা দিন এখানে থেকে গেলে হতো না? আম্মা যান, ভাইজানের নির্বাচন তো শেষ, তাছাড়া আমাদেরকে যেতেই হবে। না গেলে জমির ফসলগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। রাজু, ওদের এগিয়ে দিয়া এসো। আসি আম্মা যান। এসো। আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, তরে মারার জন্য ওরাই যথেষ্ট। কিন্তু কেন আইছি জানোস? তুই আমার ভাইরে নিজের হাতে মারছস। তোর মরণ আমি নিজের চোখে দেখুম, আমি তোরে নিজের হাতে মারুম। বাইচা থাকার পাইয়া মইরা যাওয়া অতি উত্তম। রাশেদ খান, তুই আমার বোন আর বোনের স্বামীর জীবন কেড়ে নিয়েছিস, কিন্তু আমি শুধু তোর জীবনই না, তোর বংশের সবার জীবন আমি কেড়ে নেব। ছাড়া চৌধুরী বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? না মানে অফিসার, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে এক পাকিস্তানি মেজর অনুমতি ছাড়া এ বাড়িতে জোর করে ঢুকেছিল। আমার স্বামী তাকে ওখানেই পুঁতে রেখেছিল। আমজাদ চৌধুরী, এ হচ্ছে আমার বড় ছেলে আমজাদ চৌধুরী। সাজ্জাদ চৌধুরী, আর এ হচ্ছে আমার ছোট ছেলে সাজ্জাদ চৌধুরী। বিপ্লব, আর এ হচ্ছে আমার বড় নাতি বিপ্লব চৌধুরী। বলো, কি বলতে চাও? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? শান্তির প্রস্তাব। না, খান রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়েছে, তাতে শান্তি আনতে
রক্তের বন্যা লাগবে অফিসার। খানদের সাথে অনেক নিরীহ গ্রামবাসীরও রক্তের বন্যা বয়ে যাচ্ছে চৌধুরী সাহেব। কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে যাচ্ছে, কত বোন তার ভাইকে হারাচ্ছে। চৌধুরী সাহেব, দয়া করে শান্তি প্রস্তাব আপনি মেনে নিন। আপনার বাবা মরহুম রাফাত চৌধুরী শান্তির জন্য জীবন দিয়েছিলেন, আজ শান্তির খুব দরকার। না অফিসার না, আকাশ থেকে ঝরে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে, সমুদ্রের পানি শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে, কিন্তু এই খানদের সাথে কোনো শান্তি হতে পারে না। শান্তির ভাষা একটাই, বন্দুকের নল। বাবা আমজাদ, তোর জিদকে একটু প্রশমিত কর বাবা। গোলাপের পাপড়ি কোনোদিন বসে না, শান্তি আসে না। আর আমি কারো বুক খালি হতে দেব না। একবার চেষ্টা করে দেখতে দোষ কি বাবা? যান অফিসার, শান্তির প্রস্তাব নিয়ে যান, এটা আমার নির্দেশ। আমার মায়ের নির্দেশ আমি কোনোদিন অমান্য করতে শিখিনি। যান অফিসার, আমি শান্তি প্রস্তাবে রাজি আছি। না অফিসার না, শান্তি আমি চাই না, আমি চাই রক্ত। রক্ত, চৌধুরীদের রক্তের সৈলাব দেখতে চাই এই গ্রামের মাটি। এই গ্রামে রক্তের এমন বন্যা বইবে যে বন্যায় চৌধুরী বংশকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নেই অফিসার, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আপনার রক্ত দিয়েই। এতদিনে তুই একটা ভালো বুদ্ধি দিয়েছিস ছোট। যান অফিসার, আপনি আলোচনার ব্যবস্থা করুন। ওকে। আসুন, বসুন বসুন। তাহলে খান সাহেব আলোচনা শুরু করা যাক। Yes, sir. দেখ, তোর বংশের সবাইকে নাশ করে দিয়েছি, চৌধুরী বংশকে নির্বংশ করে দিয়েছি, আর এই গ্রামে কোন দিন চৌধুরী বংশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই গ্রামে আজ থেকে আমার রাজত্ব চলবে। আমার রাজত্ব চলবে। তাই নিয়ে চলো, চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত আসামি রাশেদ খানকে নিজ হাতে দুইজনকে খুন করার অপরাধে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কেতো না বাবারা, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব ব্যবস্থা আমি করে গেছি। মামনি, এখন আমি ওদের নিয়ে কি করব? আমার আদর্শে তুমি ওদের মানুষ করবে, ওরাই আমার মতো রসুলপুরে রাজত্ব করবে। তাহলে নীলা, নীলাকে আমি কি করব? নীলাকে তুমি বিদেশে রেখে লেখাপড়া শেখাবে, ওকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত করবে। মনে রেখো, এটা তোমার প্রতি আমার আদেশ। অফিসার, তুমি কি পুলিশ না রাক্ষস? শান্তির নামে আমাদের ধোঁকা দিয়েছো। তোমার জন্য আজ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার 2 ছেলেকে হারিয়েছি। যে আমাদের পরিবারের সবাইকে খুন করেছে, তাকে শেষ করার জন্য এই গ্রামে কি আর একটা মদত বেঁচে নেই? কি রে সুলতান, আরে বাহাদুর শাহ, চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। আরে
আমার পিতা, আমার স্বামী, আমার সন্তানরা জীবন দিয়েছে, কিন্তু আজ ওই রাশেদ খানদের নির্যাতনের হাত থেকে এই গ্রামবাসীদের রক্ষা করার জন্য এই গ্রামে কি কেউ নেই? এই বিপ্লবী হবে আমাদের এই গ্রামবাসীদের পক্ষে ওই রাশেদ খানের বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার। আমাদের দাদা 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 जिंदाबाद जिंदाबाद রাশেদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ রাশেদ ভাইয়ের আগমন কায়ুম আমার ছেলেরা আসেনি? হ্যাঁ ওই তো এসে গেছে খুন কইরা সাজা খেতে বাড়িয়েছে, তাও গলায় মালা দেয়। দেশের নেতারা দেখলে জুতা দিয়ে পিটাইবো। তোদের গাড়ি কি কোথাও অ্যাক্সিডেন্ট করেছিল? না বাবা। তাহলে এত আঘাত পেলি কোত্থেকে? এইসব আঘাত যুদ্ধের চিহ্ন বাবা। যুদ্ধ? হ্যাঁ। কয়জনের সাথে যুদ্ধ? একজনের মার খেয়ে কুল পায় না, আবার কয়জন? এই বাদরটা কে রে? আমার বউয়ের মামা, খায় দেয়, টুকটাক কাজ করে। এই তোর হাতে কি? আপনার জন্য টেলিগ্রাম, ইংরেজিতে লেখা। পড়তে পারবেন না বাংলায় কয়ে দেবো? এই পর। পড়তাছি। হারামজাদা, মাফ করে দেন, এইখানে যে লেখা আছে আমি তাই কইতাছি। পর। রাশেদ খান, তুই জেলে 14 বছর ছিলি, তাই গ্রামে শান্তি ছিল। গ্রামের শান্তির জন্য বলছি, তুই গ্রামে ফিরে আসিস না। আরে আমার কোনো দোষ নাই, সব টেলিগ্রামে লেখা। এই
বাকিটা কর। তুই বাঁচতে চাইলে অন্য কোথাও চলে যা, আমাদের গ্রামে ফিরে আসিস না। এটি তোর শত্রু বিপ্লব চৌধুরী, গরিবের দাদা। ওর এত বড় সাহস! সাহসের দেখছেন কি? আমার দুই ভাগনার অপরাধের শাস্তি তো দাদাই দিছে। চুপ করো মামা। আব্বা হুজুর, আপনি শুধু একবার হুকুম করেন, আপনার এই 3 ছেলে ওই দাদার বাড়িতে ঢুকে মাথা কেটে আপনি গ্রামে প্রবেশ করা মাত্রই আপনার পায়ের সামনে এনে হাজির করবো। এই চুপ কর! তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি? তোর জন্মের আগেই আমি ছিলাম এই অঞ্চলের রাজা। যা কবরস্থানে গিয়ে ওই দাদার কবর খুলে রাখ, আমি ওর লাশ নিয়ে আসছি। কে কাজল, কাঁদছিস কেন? দাদা, আমার তো বাবা নেই, তাই প্রতি সপ্তাহে তুমি যখন নিজের হাতে আমাকে খাবার দাও তখন আমার মনে হয় আমি যেন আমার বাবার হাতের খাবার খাচ্ছি। বাবা, আমি তো তোর বাবার মতো। দাদা, রাশেদ খান, কি চাও তুমি এখানে? আমি চাই ওই বিপ্লবের লাশ। রাশেদ খান, মরতে না চাইলে এখান থেকে চলে যাও। এই বিপ্লব, তোর নিজের শক্তিতে বিশ্বাস থাকলে আয় আমার সাথে মোকাবেলা কর, দেখি কে হারে কে জেতে। বিপ্লব, এতিম বাচ্চাদের কথা ভেবে নিজের দায়িত্ব থেকে দূরে সরে যাসনি। যখন প্রয়োজন তখন যোদ্ধাদের যুদ্ধ করতেই হয়। যা, শেষ করে দে তোর শত্রুদের। বিপ্লব, তুই আমার ছেলেদের গায়ে হাত তুলেছিস, তুই আমাকে গ্রামের মাটিতে পা দিতে নিষেধ করেছিস, ফিরে আসতে বারণ করেছিস। এই গ্রামকে তোর নিজের সম্পত্তি। রাশেদ খান, এই গ্রাম আমার গ্রাম। এই গ্রামকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমার জীবনও দিতে পারি, প্রয়োজনে তোর জীবনও দিতে পারি। যা, এই গ্রাম ছেড়ে চলে যা। আমি এত বছর জেলে থাকার পরও জানি এই এলাকায় শুধু আমার হুকুম চলে। তোর এত বড় সাহস, তুই আমার লোকদের গায়ে হাত তুলেছিস। এতদিন রাগে আমার শরীর টকবক করেছে, প্রতিদিন ভেবেছি কবে বাইরে আসবো আর তোকে এই 2 হাত দিয়ে পিষে মারবো। কিন্তু তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, হুমকি দিয়েছিস, এলাকায় পা দিলে আমাকে খুন করবি। কিন্তু আজ যদি তোকে আমি কবর না দেই তাহলে আমি আমার বাবার সন্তান না। শুনে রাখ রাশেদ খান, যদি আজ আমার হাত উঠে তাহলে আজ তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। এক জঙ্গলে 2 সিংহ থাকতে পারে না, আজ তোর মৃত্যু আমার সাথেই হবে। না, আমি রাজা, তুই প্রজা। শিকার করাই সিংহের কাজ, আর সিংহ শিকার করে তোর মতো শুয়োরের বাচ্চাকে। এই!
আমি তোমাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো বলে এসেছিলাম। কি তুই চা বানাতে এসেছিস? দেখি দেখি পা দেখি। না ভাইয়া, আমার তেমন কিছু হয়নি। কিছু হয়নি মানে? পা তো তোর পড়ে গেছে। ভাইয়া, আমার পায়ে সামান্য চায়ের গরম পানি পড়েছে বলে তুমি কাঁদছো ভাইয়া? কাঁদবো না মানে? তুই জানিস না তুই আমার কত আদরের বোন। তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। কি হয়েছে? দেখো না দাদি, চায়ের গরম পানি ফেলে পাটা একদম পুড়ে ফেলেছে। কত করে বলি যা পারিস নে তা করিস নে, কার কথা কে শোনে? এখন বুঝো। শিউলি, মুরব্বীদের কথা অমান্য করতে নেই। তুই দাদির কথা অবাধ্য হবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। দাদি, আমি যাই। এই যে ম্যাডাম, শুনছেন? এই যে শুনুন। আহা, এই যে ম্যাডাম, ম্যাডাম। ভয় নেই, জ্ঞান ফিরে এসেছে। আমি এখানে কেন? আপনারা কারা? আমি কোথায়? আমি কোথায়? আপনি চৌধুরী বাড়িতে আছেন। আপনার নাম ঠিকানাটা বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। নাম, ঠিকানা? কি আমার নাম? কি আমার ঠিকানা? কে আমি? কে আমি? ডাক্তার সাহেব, ও এমন করছে কেন? সম্ভবত মাথায় প্রচন্ড আঘাতের কারণে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। কি বলছেন ডাক্তার? এখন কি করব? তোদের কিছুই করতে হবে না। যতদিন ও স্মৃতিশক্তি ফিরে না পায় ততদিন ও এ বাড়িতেই থাকবে। ডাক্তার, আপনি যান। দাঁড়া। হ্যাঁ? বিপ্লব, তুই চারিদিকে লোক পাঠা, খোঁজ নিয়ে দেখ কার ঘরের চাঁদ আমার এখানে আশ্রয় নিয়েছে। ঠিক আছে দাদিমা। আজ রাতে বিপ্লবকে শেষ করতে হবে।
করছে? এই মেয়ে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। শিউলি, পান্না, তোরা কোথায়? শিউলি, দাদি, সর্বনাশ, ও তো দেখছি পাগল। রাত দুপুরে ছুরি নিয়ে হাঁটে। ওকে ধর। আমার মনে হয় ওরে ধীরে ধরছে। আমি পারবো না বাবা। শিউলি, শোন। দাদিমা, কি হয়েছে? একটা গোবর ঘুরে ছুরি নিয়ে হাঁটে। সর্বনাশ, ওর হাতে ছুরি। ও যে কোনো সময় তোমার মুখে বসিয়ে দিতে পারে। ওকে দাদার ঘরে রেখে আসো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে বিপ্লবের ঘরে রেখে আসি। কি বলছে দাদিমা? ও আমার ঘরে থাকবে মানে? হ্যাঁ, থাকবে। কি খুনি মেয়ে রে বাবা, ঘুমের মধ্যে ছুরি হাতে নিয়ে হাঁটতে থাকে। তাই বলে আমার রুমে কি করে থাকবে? আপা, তোর রুমে ওকে নিয়ে যা। মাথা খারাপ? ওকে নিয়ে আমার রুমে যাই আর রাতের আধারে ও আমার গলা ফাঁক করে দিক? না বাবা না, মৃত্যুদূত সাথে নিয়ে আমি ঘুমাতে পারবো না। আপা, আপা, দাদিমা, দাদিমা, ও যদি আমার বিছানায় ঘুমায় তাহলে আমি কোথায় ঘুমাবো? মাটিতে বিছানা বালিশ দিয়ে ঘুমা, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। দাদিমা, দাদিমা, তুমি কোথায় যাচ্ছ? দাদিমা, দূর ছাই, কি যে করি বিছানা। না না, আমি নিচে শুই, আপনি উপরে শোন। না না না, কি করছো? তুমি বিছানায় যাও, উপরে উঠো, আমি নিচে 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 বালিশ নিয়ে ঘুমিয়ে পড়বো। তুমি যাও, তুমি যাও, যাও 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 যাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এবার ওই বিপ্লব বুঝবে মৃত্যু কত ভয়ঙ্কর। কিন্তু ভাইজান, নীলার উপর এতটা ভরসা করা আমাদের মনে হয় ঠিক হয়নি। নীলা যদি দাদার বুকে ছুরি বসাতে না পারে? পারবে, অবশ্যই পারবে। নীলা আমাদের বোন, আমাদের রক্ত। তাছাড়া বাবার লাশ ছুঁয়ে নীলা কসম কেটেছে বাবার খুনিকে সে নিজ হাতে খুন করবে। তুমি ঠিকই বলেছো ভাইয়া। আরে নীলা, বোন আমার। হ্যাঁ ভাইয়া, যে সন্তান 15 বছর বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরে ভেবেছিল তার বাবার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাবে, বাবার হাতের সোহাগে নিজের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করবে, বাবাকে মন ভরে বাবা বাবা বলে ডাকবে, অথচ আমি এমনই হতভাগিনী সন্তান যে বিদেশ থেকে ফিরে পেলাম বাবার লাশ। বাবা কথা বলো, বাবা বাবা আমার সাথে কথা বলো, বাবা কথা বলো। তোমরা কিছু ভেবো না ভাইয়া, একবার আমি যখন এই বাড়িতে আশ্রয় নিয়েছি তখন ওই গরিবের দাদার দেহ থেকে মাথাটা আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি বাবার হত্যার প্রতিশোধ আমি নেবই। কিন্তু নীলা, বিপ্লব মানে ওই দাদা যদি তোকে চিনে ফেলে? না ভাইয়া, সেই সুযোগ আমি দেব না। তাছাড়া এই এলাকার সবাই এখনো জানে আমি বিদেশেই আছি। তাই বলে গা ভাসিয়ে দিলে চলবে না বোন, তোকে খুব সাবধানে চলতে হবে। যতদিন পর্যন্ত বিপ্লবের লাশ তুই আমাদের উপহার দিতে না পারবি ততদিন তোর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে ফোনেই তো সব কথা হবে। ওকে ভাইয়া।
এসো বাগানে। তুমি যাও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। যাও। রাজু, তুমি এত রাতে? হ্যাঁ শিউলি, কোনো উপায় ছিল না, তাই আসতে হলো। কি হয়েছে রাজু? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। 5 মাসের জন্য তোমাকে ছেড়ে আমাকে অনেক দূরে থাকতে হবে। 5 মাস? এই 5 মাস আমি তোমাকে দেখতে পাবো না রাজু। এতটা সময় তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া একটা মুহূর্ত যে আমি থাকতে পারবো না রাজু। শিউলি, আমারও যে তোমাকে ছাড়া ভালো লাগে না, তাই তো আজ তোমাকে মন ভরে আদর করতে ইচ্ছে করছে। বিপ্লব, আজ হবে তোর জীবনের শেষ দিন। আপনার জন্য। আমার জন্য? সকালবেলা নাস্তার পর ফল খেতে হয়, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো, কিন্তু আজ প্রথম তুমি আমার জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছো। আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী এই বাড়িতে কেউ কিছু নিয়ে আসলে সেই খাবার প্রথম তাকেই খাওয়ানো হয়। তাই আমি নিজের হাতে তোমার নিয়ে আসা এই ফল আমি তোমাকে খাওয়াবো। ডাক্তার, রোগীর অবস্থা কি? পেশেন্টের অনেক রক্ত ঝরে গেছে, ইমিডিয়েট রক্ত না দিলে বাঁচানো যাবে না। রক্তের গ্রুপ কি ডাক্তার? নেগেটিভ। আমারও ও নেগেটিভ। আপনি আমার কাছ থেকে রক্ত নিন।
ওকে, আপনি ভেতরে আসুন। চলুন। না, আমাকে আর কিছুই বলতে হবে না, সব আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি রাশিদ খানের মেয়ে নীলা। তোমার বাবার হত্যার প্রতিশোধ দিতে আমাকে তুমি খুন করতে চাও? না, করো, খুন করো আমাকে। একটা কথা মনে রেখো নীলা, এই বিপ্লব শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেয়।
বর্ষাকালে তুমি মনে আসা ভালোবাসা পাকে বড় যে কষ্টে ভালোবাসা হয় দুইজন মিলে জনম জনম ধরে বুকে রাখবো ধরে। ভাইয়া ভাইয়া কি হয়েছে আমার ভাইয়ের? বল নীলা, কে মারছে আমার ভাইরে? নাম বল তার, আমি খুন করে হলাম তারে। না ভাইয়া, দাদাকে খুন করতে গিয়ে ভাইয়া নিজেই অ্যাক্সিডেন্ট করেছে। আর মৃত্যুর হাত থেকে আমাকে ওই দাদাই বাঁচিয়েছে ভাইয়া। কি কি বললি? হ্যাঁ ভাইয়া, এতদিন যে দাদাকে খুন করার জন্য আমার শরীরের প্রতিটি রক্তকণা টকবক করত, সেই দাদাই আজ তার নিজের শরীরে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। দাদা সত্যি মহৎ, ফেরেশতার মতো মানুষ, যাকে পায়ে ধরে সালাম করা যায়, খুন করা যায় না। আমার দুশ্মন, আমার শত্রু, যার নাম মনে হইলে আমার রাইতের ঘুম হারাম হইয়া যায়, আর সে কিনা আমার ভাইয়ের জীবন বাঁচাইছে। ভাইয়া দুশ্মন হয়েছে তো কি হয়েছে, সে তো আমাদের ভাইয়ের জীবন বাঁচিয়েছে, নয়তো আজ আমাদের সবাইকে চোখের পানিতে বুক ভাসাতে হতো। চুপ, একদম চুপ। কাল সকালে যখন রাস্তায় বাইরামু, তখন ওই দাদায় আমার আঙ্গুল তুলে কইব, ওই টাইগার তোর বাইরে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাইছি, তোর ভাইয়ের জীবন আমি ভিক্ষা দিছি। আমার সামনে দিয়ে না কুজা করে চলবো, তখন আমার অবস্থা কি হইব? আর এই ড্রাগন যতদিন পাইচা থাকবো, ততদিন ওই দাদার গুণগান কইরা এই বাড়িতে দাদারে ফেরেশতা বানাইয়া ভালাইব। হ্যাঁ ভাইজান, আজ থেকে ওই দাদার সঙ্গে আমাদের কোনো শত্রুতা থাকবে না। আমরা দাদার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করব। না, আমি তা কিছুতেই হতে দেব না। ওই দাদা আমার বংশের শত্রু, আমার রক্তের শত্রু, আমার শত্রু। আর ওই শত্রু ভিক্ষা দেওয়া আমার ভাইয়ের জীবন আমি বাঁচায় রাখবো না। কি করবে তুমি? ড্রাগনটা আমি খুন করে ভালামো। কি বললে ভাইয়া? ড্রাগন আমাদের আপন মায়ের পেটের ভাই, আর তাকে তুমি খুন করবে? হ্যাঁ, যে আমার শত্রুর সাথে হাত মিলাতে চায়, সেও আমার দুশ্মন হয়ে যায়, আর আমি আমার দুশ্মনটা বাঁচায় রাখি না। ভাইজান যাও, এই লাশ ওই দাদার বাড়িতে নিয়ে যাও, তাইলে ওই বুঝতে পারবে টাইগার কোনোদিন ভিক্ষা গ্রহণ করে নাই, আর করবেও না। দাদা, দাদা টাইগার ওর ভাইয়ের নিজে হাতে খুন করছে। বুঝলি, ওর লাশ গোসলের ব্যবস্থা করো, আমি নিজেও দাফন করব। দাদা কেন তোর বাবা তোর নাম টাইগার রেখেছিল? নিজের হাতে নিজের ভাইকে খুন করার জন্য। ভাইয়ের কাছে বোনকে আসতে বাধা দিলে আমি তোকে খুন করে ফেলবো। এসো, তোমার ভাই লাশের কাছে এসো। আমাকে ক্ষমা করে দেবে নীলা, আমি তোমার ভাইকে বাঁচিয়েছিলাম বলে তাকে জীবন দিতে হয়েছে। আমার ভাইকে আমি বাঁচাতে পারিনি, আপনার জন্য অন্তত
শেষবারের মতো আমার ভাইকে দেখতে পেরেছি। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ভাইজান, আমাদের বোন নীলা দাদার সামনে হাত জোর করে ক্ষমা চাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। একদম চুপ! ঘরের মেয়ে মানুষের উপর খুব তো জোর দেখাচ্ছিস। সাহস থাকলে আয়, আয় আমার সাথে মোকাবেলা কর। ওই সাহস থাকে তো আয়, আমাদের দাদা তোকে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নেবে। ওই, কি চাইব? আমার ভাই আমি খুন করছি, তাতে কার কি? ভাই? কিসের ভাই? কেমন ভাই? তোদের জন্ম কি একই মায়ের গর্ভে হয়েছিল? যদি হয়েই থাকে তাহলে মায়ের পেটের ভাইকে খুন করলে কি করে? যদি তোর মা বেঁচে থাকে তাহলে ছুরির আঘাত তুই তোর ভাইকে করিসনি, করেছিস তোর মায়ের বুকে। তোরা শুধু মিথ্যা অহংকার দম্ভের জোরে মানুষের জীবন নিতেই পারিস, কিন্তু মানুষের জীবন দিতে পারিস না। কিন্তু দ্বিতীয়বার যাতে ভুল না হয় তার ব্যাখ্যা আজ আমি করে যাব। এই কি দেখছো? লাশ নষ্ট করো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কবর দেখে তুমি তোমার ভাইয়ের স্মৃতি মনে করবে, আর ওই পাপীরা তোরা শোয়ার আগে, ওঠার আগে, খাবার আগে প্রতিটি মুহূর্তে ওই কবরের সামনে হাত জোর করে ক্ষমা চাবি। তোরা ওর জন্য দোয়া করবি। যদি একবার ক্ষমা চাইতে ভুল করিস তাহলে তোদের দুজনকেই ওই কবরের পাশে কবর দিব। কথাটা মনে রাখিস। আপনি এত বড় সাহস? আপনি দাদা চেয়ারে বসেন জানেন? এই চেয়ারের একমাত্র মালিক দাদা। আপনি কোন সাহসে এই চেয়ারে বসেন? ওঠেন। দাদার সাথে আমার কথা আছে। দাদারা দেখে তাড়াতাড়ি ভয়ে উঠে গেছে গা। এখানে কেন এসেছো? আপনাকে জানাতে এসেছি আমার বিয়ের কথা। আমি তাকেই বিয়ে করব যাকে আমার বিয়ে করতে ইচ্ছে। তোমার যাকে বিয়ে করতে ইচ্ছে সে কি আমার গ্রামে থাকে নাকি আমার বাড়িতে থাকে? লোকটা কে? আপনি। আমি?
আমাকে কি দেখে তুমি পছন্দ করলে? বাঘের কাছে সিংহের মধ্যে প্রবেশ করে আপনি প্রমাণ করেছেন আপনি সত্যিকারের পুরুষ মানুষ। দুশ্মনকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি সত্যিকারের মহৎ মানুষ। আর তাছাড়া আপনার হাইট, ওয়েট, মুখের গড়ন, গায়ের রং সবকিছু মিলিয়ে আপনাকে আমার পছন্দ হয়েছে। কিন্তু শুধু তোমার পছন্দ হলে তো হবে না, আমারও তো কিছু পছন্দ হওয়া চাই। অপছন্দ হবার মতো মেয়ে তো আমি নই, আমার সবকিছু A1। আপনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে আমি বিয়েই করব না। চ্যালেঞ্জ করবে না, 1 নম্বর হলেও শূন্য। কুমারী হয়ে সারা জীবন ঘরে বসে থাকতে হবে। চ্যালেঞ্জ করতেই আমি এসেছি। আগামী মাসের 30 তারিখের মধ্যে বিয়ে করতে না পারি তবে আমার নাম নীলা না। ইটস মাই চ্যালেঞ্জ, আন্ডারস্ট্যান্ড? গুড বাই। দাঁড়াও, এ বাড়িতে কিছু চাইতে এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি, আর তুমিও যাবে না। থাক থাক, বেঁচে থাকো। দাদা, ওরা আবার ওদের বাড়ির মেয়েদের দিয়ে আমাদের ক্ষতি করতে চাইছে না তো? না আপা, নীলা সত্য আমেরিকা থেকে এসেছে, ওই বাড়ির বাতাস এখন ওর গায়ে লাগেনি। আরে বোন, তুই আমাগো না করে কোন ফাংশনে গেছিলি? আর তোর ভাবিদের বাদ দিয়ে তোকে আমন্ত্রণই বা করলো কে? তোকে তো ভালোভাবে কারো চিনারও কথা না। আমি কোনো ফাংশনে যাইনি। বিপ্লব, সবাই যাকে দাদা বলে জানে, আমি সেই বিপ্লবের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কেন? দাদার সাথে আমার বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে। শুনলে অবাক হবে, আমাকে বিপ্লব কোনো অসম্মান করেনি, উল্টো আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবার আগে ওর দাদি আমার হাতে পরিয়ে দিয়েছে তার হাতের বালা। তোমাদের উচিত বিপ্লবের পা ধরে তাকে বিয়েতে রাজি। কি বলছিস নীলা? আরে ও তো ঠিকই কইছে। বল, তুই কি পাগল হয়েছ? তুই জানো করে দাদা আমার শত্রু? হ্যাঁ ভাইয়া, আমি সব জানি। এখন শুধু তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। মামা, তুমি কই যাও? কি ভাইজান, আমাদের বাবার হত্যাকারী ওই দাদা, যার কাটা মুন্ডু নিয়ে এখানে আসার কথা, আর সে কিনা ওই দাদাকে বিয়ে করতে চায়। আস্তে চিতা, আস্তে, মাথা গরম না কইরা একটু বুঝতে চেষ্টা কর। আমাগো বোন, আমাগো রক্ত, ওই যে আমাগো ফুপুর মতো, মনে নাই? বাসর রাতে ফুপুরে দিয়ে হত্যা করছিল দাদার চাচারে, আমার বোন খুন করবো ওই দাদারে। আর তাই আমাগো ওর কথাতে রাজি হইতে হইব, তারপর দুনিয়া থেকে সরাই দিতে হইব ওই দাদারে। মারে মা, তুই কি করলে মা? সবাই সরে যাও, দাদা এসেছে, সরে যাও, দাদা ভাই, কি হয়েছে? ওই খানদের অত্যাচার জুলুমের শিকার হয়েছে আমার গর্ভবতী মেয়ে আর তার যত সন্তান। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না দাদা। দাদা,
আমার মেয়ে যখন প্রসব বেদনা ছটফট করছিল তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এখানে আরো বলেছে আমাদের এলাকার কোনো লোকজন আর কোনোদিন ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। তুমি তো জানোই দাদা, আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র একটাই রাস্তা, আর সেটা যদি চিরদিনের জন্য বন্ধ করে দেয় তাহলে আমার মেয়ের মতো আরো অনেক মানুষকে অকালে জীবন দিতে হবে। না হোসেন না, আমি বেঁচে থাকতে আর কাউকে এইভাবে মরতে দেবো না। তুমি তোমার মেয়ের দাফনের ব্যবস্থা করো। আমি টিউনু সাহেবের সাথে কথা বলছি। আমি কি করতে পারি বলুন? খানেরা যদি তাদের জমির উপরে রাস্তা দিতে না চায় তাহলে আমি কেন? কেউ কিছু করতে পারবে না। কিন্তু এটা তো অন্যায়। আপনি এলাকার টিউনু হয়ে এত বড় অন্যায় মেনে নেবেন? জনগণের প্রতি আপনার কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, কিন্তু তাই বলে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না, জোর করে কারো জমি দখল করতে পারি না। যদি কিছু করতেই হয় তাহলে খানদের সাথে আলোচনা করে রাস্তা বানানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে টিউনু সাহেব, যে কোনো শর্তে যে কোনো ভাবে ওই রাস্তা আমাদের চাই। আপনি আলোচনার ব্যবস্থা করুন। কে টিউনু সাহেব, আমাদের কি কোনো কাজ নেই নাকি? আপনি বলেছেন তাই এসেছি। কোথায় আপনি দাদা? এই চল। টিউনু সাহেব বলুন, কেন ডেকেছেন? সরকারের পক্ষ থেকে রাস্তা হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সরকার টাকা দেওয়ার জন্য অলরেডি এই আর্থিক বছরে বরাদ্দও দিয়েছে, কিন্তু ও বললি কি দিয়ে দেবো নাকি? আমরা কি দাতা হাতেম তাই নাকি যে গ্রামবাসী চাইলো আর আমরা দান খরচ করে দিলাম? দান বলছো কেন? রাস্তার উপরে তোমাদের জমির বিনিময় তোমরা যা চাও আমি তোমাদের তাই দেব। এতই যদি জনদরদি হয়ে থাকো, রাস্তার উপর আমাদের যে জমি আছে সেই জমির বিনিময় তোমার সমস্ত জমি আমাদের তিনজনের নামে লিখে দিতে হবে। এটা তো কোনো সঠিক প্রস্তাব হলো না। আপনাদের জমির যা মূল্য আছে তা সরকার দেবে। আমরা জমি টাকার বিনিময় দেব না। আমাদের জমি অমূল্য সম্পদ, তা কোনো কিছু দিয়ে কেনা যায় না। তবে হ্যাঁ, মানবতার খাতিরে জমি দিতে রাজি আছি। যদি দাদা মানবতার খাতিরে গ্রামের কল্যাণের জন্য তার জমি দিতে রাজি হয়। আমি রাজি। এসব কি বলছেন দাদা? ওদের ওই জঙ্গলের জমির যা দাম তার চেয়ে 20 গুণ দাম বেশি আপনার জমির। দাম দিয়ে জনগণের কল্যাণ করা যায় না রাসু। আমি যখন বলেছি আমি দেব, কিন্তু ওখানে আমারও জমি আছে, আমার অংশ আছে। আমার অংশের জমি দিতে পারি এক শর্তে। আপনার আবার কি শর্ত? ওনার তো সব জমি দিয়ে দিলেন উনি, আর কি চান আপনি? আমার ভাগের জমি আমি জনগণের জন্য দান করে দিব যদি দাদা এই গ্রাম ছেড়ে চলে যায়। না না, অসম্ভব। দাদা আমাদের নেতা, দাদা এই গ্রাম ছেড়ে যাবে না। এ অবাস্তব প্রস্তাব চিতা সাহেব। আমি জানি আপনারা রাস্তার জন্য কোনো জমি দেবেন না, শুধু শুধু এই মিটিং এর কোনো দরকার ছিল না। দাঁড়ান টিউনু সাহেব, দাঁড়ান, আপনি বসুন। এই রাস্তাটা জনগণের অনেক দিনের দাবি। ওই রাস্তার জন্য এই গ্রামের জনগণের অনেক অসুবিধা হচ্ছে। এই রাস্তার জন্য যদি আমার জীবনের রাস্তা পাল্টে ফেলতে হয় তা স্বেচ্ছায় আমি মেনে নিতে রাজি। দাদা, আপনি কি বলছেন? আপনি গ্রাম ছেড়ে চলে গেলে ওরা এই গ্রামটাকে শ্মশান করে দেবে, গ্রামের মানুষকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। না, যে একতা আমি গ্রামের মানুষের মধ্যে সৃষ্টি করেছি সে একতাবদ্ধ থাকলে গ্রামের মানুষের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। টাইগার,
আমি তোমার শর্তেও রাজি। দাদা, আর একবার ভেবে দেখলে হতো না? না টিউনো সাহেব, মানুষের কল্যাণের জন্য যদি আমার যাওয়াটা মঙ্গল হয় তবে তবে আমি তাই করব। আপনি দলিলে সই করা। যান, সই নিয়ে আসুন। দাঁড়াও ভাইজান, বাবার সম্পত্তিতে মেয়েরও নিশ্চয় অংশীদারিত্ব আছে। অবশ্যই, আমাদের অন্যান্য জমি থেকে প্রয়োজনীয় সবটুকু তোর নামে লিখে দেবো। ও, তাহলে এখানে আমারও সইয়ের প্রয়োজন আছে, তাই না ভাইজান? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে সই করার আগে আমারও একটা শর্ত আছে। আমার তো আর কিছুই নেই, সবই দিয়ে দিয়েছি, শুধু আমি ছাড়া। আমি তোমাকেই চাই। আমার জমির অংশ আমি স্বেচ্ছায় দিতে রাজি আছি, যদি দাদা স্বেচ্ছায় তাকে আমার কাছে অর্পণ করতে রাজি থাকেন। আপনার কথা স্পষ্ট করে বলুন। আমি দাদাকে বিয়ে করতে চাই। খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হতে পারে না। খান আর চৌধুরী বিরোধ বংশ পরম্পরায়, সেখানে কোনো মিল হতে পারে না। হাসো রাসো, তোমরা শান্ত হয়ে বসো। আমার দাদিমা চেয়েছিল খানদের সাথে চৌধুরী পরিবারের একটা মিলন ঘটুক, কিন্তু ষড়যন্ত্র করে তারা সেটা নষ্ট করে দিয়েছে। আমি আবার সেই শান্তি ফিরিয়ে আনতে চাই। যদি নীলার সাথে আমার বিয়ে খান পরিবার আর চৌধুরী পরিবারের সাথে মিলন ঘটায়, তাহলে আমি বিয়েতে স্বেচ্ছা রাজি। তবে এই গ্রাম আমি সেদিনই ছেড়ে যাব এবং বিয়ে আমি সেদিনই করব যেদিন এই গ্রামে মানুষের রাস্তা তৈরি হয়ে যাবে। আরে পিঙ্কি, তুই কখন এলি? অনেকক্ষণ যাবত তোর জন্যই অপেক্ষা করছি। তা হঠাৎ কি মনে করে? আর বলিস না, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এ তো খুব খুশি খবর। তা বিয়েটা হচ্ছে কার সাথে? তুই তাকে ভালো করে চিনিস, হ্যাঁ? আমার মামাতো ভাই আরবাজের সাথে। যাক, অবশেষে ভালোবাসা মানুষকে ঠিকই আপন করে নিতে পারলি। এখন তুইও রাজুকে আপন করে নে। কি রে, তোরা কি নিয়ে আলাপ করছিস? দাদি জানো, পিঙ্কি না বিয়ে হয়ে গেছে। হ্যাঁ দাদি, আগামী শুক্রবার আমার বিয়ে। শিউলিকে কিন্তু অবশ্যই যেতে হবে। আচ্ছা আচ্ছা, যাবে। শিউলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবি নাকি ওকে কিছু খেতে দিবি? না দাদি, আজ আর কিছু খাবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি দাদি। আচ্ছা। ধন্যবাদ টিউনো স্যার। হুজুর, এবার মোনাজাত শুরু করেন। আল্লাহ আমিন আমিন আমিন। আপনার জন্যই আর জনগণের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আপনার অবদানও কম নয় টিউনো স্যার। আমি তাহলে আসি। দাঁড়ান টেনু সাহেব, আমার কাজ এখনো বাকি আছে। মানে? বিপ্লবের সাথে আমার বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, তুমি যাও, তোমার ভাইদেরকে বলো আমি আগামীকালে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কাকে কখন কোথায় বসতে দিতে হয় তা তুই জানিস না?
জানিস না মালিক কোথায় বসে আর চাকর কোথায় বসে? যা যা ওই কোনায় রাখা মাদুরটা নিয়ে এসে পাইটা দে। বিপ্লব, আর কত অপমানিত হব? উপায় নেই দাদি, আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। বাহ, এ তো রাক্ষসের ঘরে ফেরেশতা আইছে মনে হয়। আসুন বিপ্লব সাহেব, আসুন। আমি কোনো কিছু ভুল কইলাম মিস্টার বিপ্লব? আমি বিয়ের দিন তারিখ পাকা করতে এসেছি, তর্ক বিতর্ক করতে নয়। বিয়ের দিন কবে ধার্য করা হবে তাই বলুন। এই দিনটার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করে আছি। আয় বোন আয়, বসো বোন বসো। কি ভাবছিস বোন? সোফায় পায়ের উপর পা তুলে বসলে তোর হবু স্বামীর মুখের উপরে থাকবে কিনা তাই ভাবছিস? আরে কিছুদিন পর ওরা আমার পায়ের উপর মাথা রেখে কাঁদবে। বয় বোন, সোফায় বল, সোফায় বল। এই কি বোন, তুই মারিতে বয় বললি কেন? ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবার পর আমাকে তো ওনার সাথে ঝুপড়িতেই থাকতে হবে। ওখানে তো আর সোফা নেই, তাই আগে থেকে মাটিতে বসে অভ্যাস করে নিই। তোমরা বিয়ের দিন তারিখ পাকা করো ভাইয়া। মামা, বিয়া শাদির লাগিয়া শুক্রবার বা জুম্মা খুবই উত্তম সময়। না, বিপ্লবের ওয়াদা অনুযায়ী বিয়ে আগামীকালের মধ্যেই হতে হবে। কিন্তু আগামীকাল তো শনিবার। বিয়ে শনিবারই হবে মামা, কোনো সমস্যা নেই, বিয়ে আগামীকালই হবে। দাঁড়ান, ওনার সাথে আমার কিছু কথা আছে, আসুন। দাদি, বিয়ের আগে কনে আমাকে গোপন কামরা ডাকছে, কপালে যে কি আছে। আমি ফুপুর মতো আমার স্বামীকে খুন করতে চাইবো ভেবে আমার ভাইয়া আপনার সাথে বিয়ের দিন তারিখ পাকা করতে চেয়েছে। আমেরিকা থেকে আসার পর আমি আমার ভাইদের ফেরেশতার মতো জানতাম, তাদের কথা মতো শত্রু ভাবতাম আপনাকে। কিন্তু আপনি আমার যে ভাইয়ের জীবন বাঁচিয়েছেন তাকে তাকে আমার ভাইয়েরাই খুন করেছে। তখনই আমি জেনে গেছি তাদের সাথে আপনার তফাৎ কোথায়। আমি জানি আপনি নিজের জন্য নয়, আপনি গ্রামের মানুষের উপকারের জন্য আমাকে বিয়ে করছেন। গরিবের জন্য আপনার যে ভালোবাসা তার সামান্য একটু আমাকে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। প্লিজ প্লিজ আমার এসব কথাকে নাটক ভাববেন না। আমি যা বলছি আমার অন্তর থেকে বলছি, এতে কোনো পাপ নেই, বিশ্বাস করুন। আমি বিশ্বাস করছি নীলা, তোমার ভাইরা যত অশুভ দিনে আমার বিয়ের দিন ঠিক করুক, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বিয়ে করে আমি আমার ঘরণী করব, কিন্তু একটা শর্তে। তুমি তুমি আমার জীবনে আসবে কোটিপতি কন্যা হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে হয়ে, আমার আমার স্ত্রী হয়ে। বিপ্লব,
বধূ বেশে সাজবে কন্যা, চারিদিকে খুশির বন্যা গো। বধূ বেশে সাজবে কন্যা, চারিদিকে খুশির বন্যা গো। সুখ বাসরে শুভ দৃষ্টি, মনের বন্ধন হবে সৃষ্টি গো। সুখ বাসরে শুভ দৃষ্টি, মনের বন্ধন হবে সৃষ্টি গো। কাটবে লাজের আবরণ, জাগবে প্রেমের শিহরণ। কাটবে লাজের আবরণ, জাগবে প্রেমের শিহরণ। নয়া দুলহান গো, আসবে দুলহা যাবে তোমায় নিয়ে। আসবে দুলহা যাবে তোমায় নিয়ে। হলুদ মাখা হলুদ গায়ে, লাগবে ছোঁয়া পায়ে পায়ে গো। হলুদ মাখা হলুদ গায়ে, লাগবে ছোঁয়া পায়ে পায়ে গো। নড়বে না নাকের নলক, পড়বে না চোখের পলক গো। নড়বে না নাকের নলক, পড়বে না চোখের পলক গো। সাগরের টানে নদী, দোষ কি ছুটে আসে যদি। সাগরের টানে নদী, দোষ কি ছুটে আসে যদি। ও নয়া দুলহা গো, আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে। আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে। আজ তোমার গায়ে হলুদ, কাল তোমার বিয়ে। আজ তোমার গায়ে হলুদ, কাল তোমার বিয়ে। নয়া দুলহা গো, আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে। নয়া দুলহা গো, আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে। বরযাত্রী না তোদের, লাশ যাবে।
লাশের স্তূপে পরিণত করেছে। আর তুই কিনা সেই বিপ্লবকে বিয়ে করতে চেয়েছিলি। ভাইয়া, আমার মৃত্যু হলেও বিপ্লবের সাথে দুশ্মনের শেষ হতে দেবো না। আমার লোক বিপ্লবের বংশ নির্বংশ করে দিব। না ভাইয়া, না, এখন বিপ্লবের সাথে দুশ্মনী আমার। ভাইয়া, অনেক রাত হয়েছে, কাল সকালে গেলে হয় না? না রে বোন, না, আমাদেরকে এখনই যেতে হবে। যদি রাতের অন্ধকার আমি এলাকা ছেড়ে না যাই, তাহলে এলাকার লোকজন আমাকে কিছুতে যেতে দেবে না। আমাদের যাওয়ার পথে ওরা লাশ পড়ে থাকবে, তবু তবু আমাকে গ্রাম ছেড়ে যেতে দেবে না। আর আমি ওদের লাশের উপর কিছুতে যেতে পারবো না। ভাইয়া, হ্যাঁ বোন, আমাকে যে যেতেই হবে, কারণ আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। আমার ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। চল বোন। আয়। চিতা, তুই লোকজন তৈরি কর, আমি দাদার লাশ দেখতে চাই। কিন্তু ভাইজান, খবর পেয়েছি রাতের অন্ধকারে চোরের মতো দাদা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, দাদা শহরে চলে গেছে। তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, দাদা শহরে কেউ বাঁচতে পারবে না। শহরে আমার এক বন্ধু আছে, শহরের টপ সন্ত্রাসী, নাম তার কানামতি। মতেন। আরে চিদা ভাই, আপনি? হ্যাঁ আমি। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করতে হবে? কাকে খুন করতে হবে? নাম বিপ্লব, সবাই তাকে দাদা বলে জানে। আপনি কিছু ভাববেন না ভাইজান, ও এই শহরের যেখানে থাকুক না কেন, আমার লোক ওকে খুঁজে বের করবেই। হ্যালো, হ্যালো বস। কি খবর ডাক্তার? ভাইয়া, ইজ আউট অফ ডেঞ্জার। মানে উনি এখন সুস্থ আছেন, কোনো ভয় নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি না থাকলে আজ আমার ভাইয়াকে বাঁচানো যেত না। বাঁচানোর মালিক তো উপর আল্লাহ,
আমি তো হইলাম ওসিলা মাত্র। তাছাড়া মানুষের বিপদে মানুষ যদি সাহায্য না করে সে তো মানুষ থাকে না, কুত্তা হয়ে যায়, কুত্তা। তবে আমার যে বড় লস হয়ে গেল বোন। কিসের লস? 340 টাকার ডাব সব নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হইব? এই টাকা আমি কোথায় পাবো? কে দিব আমার এই টাকা? ভাববেন না, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। সত্যি কইতেছেন? আমার টাকা পাওয়া যাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি পেয়ে যাবেন। তাইলে আমি এখন যাই। আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই পানওয়ালির বস্তি। আপনার আর কোনো অসুবিধা নেই, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। রাস্তায় সাবধানে চলবেন। সন্ত্রাসীদের গুলি তো আর ভালো মন্দ বিচার করে আঘাত করে না। সাবধানে না চললে এর চেয়ে আরো বড় বিপদ হতে পারে। আসি। ভাইয়া, তোমার পকেটে 340 টাকা হবে? 340 টাকা কেন বলতো? না মানে, তোমাকে যে হাসপাতালে নিয়ে এসেছে তার ক্ষতি হয়েছে 340 টাকা, সেটা শোধ দিতে হবে না? ঠিক কইছেন, কারো কাছে ঋণ টাকা ভালো না। তুমি? ভাইয়া, এই সেই ডাবওয়ালা রাজা যার জন্য সময় মতো তোমাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছিলাম। আস্তে। এসো ভাই, বসো। না না, বমু না, আমার 340 টাকা দিয়া দেন, আমি যাইগা। যদি না দেই তাহলে আমি মনে ভীষণ কষ্ট পামু। কারো মনে কষ্ট দেয়া আর মসজিদ ভাঙা একই কথা। আচ্ছা আচ্ছা, তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি। 340 টাকা না? 340 টাকা। এই নাও। আপনার রিলিজ অর্ডার হয়ে গেছে, আপনি যেতে পারেন। ভাইয়া, আমরা এখন কোথায় যাব? জানি না, তবে শহরের কোথাও না কোথাও যেতেই হবে। চল বোন। শোনেন, এত রাতে আপনারা রাস্তা রাস্তায় ঘুরবেন, আমি থাকতে তা হইতে পারে না। আপনি যদি কিছু মনে না করেন, আমার লগে আমগো বস্তিতে আপনারা লয়ে যেতে চাই। আপনাকে আপত্তি থাকলে না হয় থাক। ঠিক আছে, চলো, আমরা তোমার সাথে যাব। এলেন টাকা। যাও যাও যাও। এই যে এইটা হচ্ছে আমগো রাজপ্রাসাদ। এখন থেকে তোমরা এখানেই থাকবা। রানী, রানী, এদিকে আয়। আরে শালা, এ তো মেলো টেনে তুলেছে। বল, কি হয়েছে? এই, এলো আমার বোন আর এলো আমার দাদা। বোন? দাদা? আরে তোর বোন তো আমারও বোন। শোনো বোন, আমার নাম রানী। এখানে তোমার থাকার কোনো অসুবিধা হবে না। চলো দাদা, আপনিও চলুন। ঠিক আছে, তোমার যাও। যা যা যা। বাহ, তুই তো খুব ভালো করে সেজেছিস, একেবারে জলপুর। খবরদার মতিন, আমার দিকে নজর দিবি না, তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আরে আমি তো জ্বলে পুড়ে ছাই হতে চাই, তোর রূপের আগুনে একটু ছাই করে দে না। আমার গায়ে আঘাত করেছিস। কানা মতিনের দিকে যে চোখ তুলে তাকায়, মতিন তার চোখ তুলে নেয়। তুই আমার গায়ে আঘাত করে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস।
কি বলছেন? আপনি কাজ করবেন ভাই? না না, আপনাকে দেওয়ার মতো কোনো কাজ নাই। যান যান, অন্য জায়গায় খোঁজ করেন। কি কন ভাই, আপনি চাকরি করবেন? হ্যাঁ না, আমার একটা কাজের খুব প্রয়োজন। কাজ আছে কিনা বলুন। এই বেশ বসে আপনারা কেউ চাকরি দিব না। আচ্ছা ভাই। দাদা, রাজা ভাইকে গুন্ডারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। হ্যাঁ, রাজা? রাজা? দাদা, কে কে তোমার গায়ে আঘাত করেছে? শুধু তার নাম বলো। না দাদা, ওরা সন্ত্রাসী, খুনি। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। না রাজা, আমার আমার কিছু হবে না, শুধু ওর নাম বলো। মতিন, কানা মতিন, যে তোমাকে গুলি করেছিল। মতি? তোর কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছিলাম বলে তুই র্যাবের কাছে আমার নামে কমপ্লেন করেছিস। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে আমার লোকেরা তোর কাছ থেকে খালি হাতে ফিরে গেল কি করে? আর র্যাবই বা আমাকে কুত্তা পাগলের মতো খুঁজছে কেন? ভুল হয়ে গেছে বাবা। তাহলে বল আদিস খা, গুলি তোর শরীরে কোথায় করব? শরবতের সাথে, হুইস্কির সাথে, নাকি ভদকার সাথে? বল। নাকি ডাইরেক্ট? বাবা মতিন, আমাকে মাফ করে দাও বাবা। মাফ? মাফ করে দেবো? শালা, কমিশনার হয়ে অনেক মাল কামিয়েছিস। দে, এবার আমাকে 25 লাখ টাকা দে। যা, নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি। কারো কাছে ঋণ থাকতে পছন্দ করি না। তুই আমার কাছে 2টো গুলি পাওনা হয়েছিস, আজ আমি তোকে 2টো গুলি ফিরিয়ে দিব। বল তুই কিভাবে নিতে চাস? আমার কোনো দোষ নেই ভাই, সব দোষ আপনার জানের দুশ্মন ওই চিতার। আমার ভুল হয়ে গেছে। ভুল? এবার তোর ভুলের শাস্তি তোরই পাইতে হইব। এইবার ক, তুই কেমনে গুলি নিতে পছন্দ করিস? ভদকার লগে? মদন লগে? নাকি শরবতের লগে লইবি? কানামতিন খতম। খুনিটাকে? স্যার, কারা খুনি আমরা এখনো চিহ্নিত করতে পারিনি, তবে বাড়িওয়ালার কাছে জানতে পেরেছি যে কানামতিনকে খুন করেছে সে ওই পানওয়ালির বস্তিতে থাকে। এইদিকে কই যাও? কেন, আমার ঘরে? চলো, আজকের এই চাঁদনি রাতে তোমার সাথে একা একা বৈশা একটু ভালো মন্দ কথা বলি। দেখ রানী, তবে তো আমি আগে কইছি আমার নিয়ে কিছু করার স্বপ্ন দেখবি না, আর আমার এসব ভালো লাগে না। কিন্তু তোর যে আমার খুব ভালো লাগে রাজা। আমি তোরে ছাড়া বাঁচুম না রাজা। তুই আমার স্বপ্ন, তুই আমার সাধনা। তোর বুকে আমাকে একটু থাকতে দে। কিন্তু রানী, আমার মতো একজন ছন্ন ছাড়া এতিম মানুষ দুনিয়া যার আপন বলতে কেউ বাইসা নাই, তারে নিয়ে অযথা ঘর বাঁধার স্বপ্ন দেখে আর কি লাভ? লাভ ক্ষতি বুঝি না রাজা, আমি শুধু বুঝি তুই আমার, শুধু আমার, শুধুই আমার। তোর এত বড়
বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার বোনের সাথে তুই প্রেম করছিস? আজ আমি তোকে খুব ভয় দেবো। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ ভাইয়া, সত্যি আমি শিউলিকে ভালোবাসি। কলেজে শিউলি ছিল আমার সহপাঠী, সেখান থেকে প্রেম। কিন্তু এতদিন আপনার ভয়ে সে মুখ খুলেনি। নাম কি তোমার? রাজু খান। বাবার নাম? বাবা আমার অনেক আগে মারা গেছেন। আমার এক দূর সম্পর্কে ফুপুর কাছে আমি মানুষ হয়েছি। বংশ পরিচয়হীন একটা ছেলের সাথে আমার বোনের প্রেম আমি কোনোদিন মেনে নেব না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, বের হয়ে যাও। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, আমাকে ছাড়া আমি বাঁচবো না। শিউলি! ভাইয়া, রাজুকে না পেলে আমি মরে যাব। ভালোবাসার জন্য মরতে পারবি? হ্যাঁ, বেশ। এই নে বিষ, খেয়ে দুজনে মরে যা। বেশ ভাইয়া, এই যদি আপনার আদেশ হয় তবে সে আদেশ আমরা মাথা পেতে নেব। এটাতে বিষ নেই, আছে পানি। ভাই কোনোদিন বোনের হাতে বিষ তুলে দিতে পারে না। আমি কষ্টি পাথরে যাচাই করে নিলাম তোদের ভালোবাসা কতটুকু খাঁটি। হ্যাঁ, আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেছি। আয় আমার বুকে আয়। আমি আগামীকালই তোদের দুজনে বিয়ে দিয়ে দিব। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। আচ্ছা, বর জনাব রাজু খান, পিতা জনাব হাশেম খান, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর, এর শহীদ মোসাম্মদ সোনিয়া আক্তার শিউলি চৌধুরী, পিতা মরহুম আমজাদ চৌধুরী, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। টাকা দেন মোহরে আপনি শিউলি চৌধুরীকে বিবাহ করিতে রাজি আছেন? বলুন কবুল, বলুন কবুল। থামুন কাজী সাহেব। কাজী সাহেব, এসব কি করতেছেন? কে আপনি? আমি বরের আপন চাচাতো বোন। আমাদের কাজ শেষ। উঠে আয় রাজু। তোমার কথা মতো আমি সবকিছু করেছি। থ্যাংক ইউ রাজু। মনে আছে বিপ্লব, আমি বলেছিলাম না তোমার বাড়িতে আমি কারো বিয়ে হতে দেব না? তাই আজ আমি তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে ভেঙে দিয়ে গেলাম। চল রাজু।
দাদা কিছু কইতেছো না কেন? দাদা আটকাও গো, বিয়ে ভাঙা যেতেছে দাদা। ওই মুখে আর কোনো কথা ফুটবে না। আরে আমি তো শুধু বিয়ে ভেঙে দিয়েছি, রক্তের বন্যা বয়ে দিইনি। চল রাজু। দাদা একটা কিছু কও তুমি, ওরা বিয়ে ভাঙা দিয়ে চলে যাবে আর আমরা কিছুই করবো না। দাদা না রাজা, রাজুর সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। ডাক্তার, আমার বোন। ভয় নেই, উনি সুস্থ আছেন। তবে তবে কি ডাক্তার? উনি মা হতে চলেছেন। হ্যাঁ, মা হতে চলেছে। গ্রামে এসে পড়েছে। আইতে দে, আমি দেই খেলো মোরে। তোমরা তো আমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, এখন আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের তো খুশি হওয়ার কথা। কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুই আসবি, তাই এই জায়গায় তোরে দাফন করার লিগা এনে আসার ব্যবস্থা করছি। কি ভেবেছিলি তোরা আমি বনে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছি, নিজের নাম পরিচয় বদল করে ফেলেছি? না, আমার বংশ, আমার রক্ত, আমার পৌরুষত্বের শরীরে আছে। ভাইজান, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? বসো। এই সিংহাসনে বসার অধিকার ওইখানে ছিল এই দাদার, আর আজ এখানেও এই দাদারই আছে। মোকাবেলা করার মধ্যে অনেক পার্থক্য বেশি লেখা। বিয়ের মর্যাদা তুমি কি বুঝবে? তোমার কপালে তো আর বিয়ে নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বিয়ে আমার কপালে নেই। কেননা যখন খোপায় ফুল সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, গলায় গহনা পরে আমার স্বপ্নের মানুষকে মনের ভেতর আসন করে দিয়ে বধূ সেজে অপেক্ষা করেছিলাম যে আমার মনের মানুষ এসে আমাকে নিজের করে বধূ সাজিয়ে নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে বিয়ে করতে এসেছিল সে আমার মনের মানুষ হয়ে আসেনি, এসেছিল বিয়ে বাড়িতে রক্তের বন্যা বয়ে দিতে।
আমার ভাইদের খুন করতে। স্বপ্নে মানুষ যদি খুনি হয়ে যায় তখন সেই মেয়ে বধূ হবার স্বপ্ন দেখে কিভাবে? ওই দিনে সেই আসরে কি হয়েছিল, কেন হয়েছিল তা তোমাকে বলে বুঝিয়ে, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে তোমাকে বধূ সাজিয়ে দিতে আসেনি রাজা। শোনেন, আজ বিকেল 5টায় দাদার একমাত্র বোন শিউলির বিয়ে হইব। আর শিউলির দোয়া করেন লাগা আপনি অবশ্যই আইবেন। তোমার মতো ছোট লোকের কথায় একটা কলঙ্কিনী মেয়ের বিয়েতে আমি যাব? অসম্ভব। যাইতে আপনার হইবই। যদি না যাই? যদি না আসো তাহলে গ্রামে না থাকবে তোমাদের কোনো কাজ, না থাকবে তোমাদের বাড়ি ঘর। আর যাকে আসতে হবে সে হচ্ছে এই রাজু। নিজেকে অনাথ বলে আমার বিশ্বাসে অমর্যাদা করেছিস, এটা তোর প্রথম অপরাধ ছিল। প্রেম করে তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তুই তাকে ধোঁকা দিয়েছিস, এটা ছিল তোর দ্বিতীয় অপরাধ। এবার তৃতীয় অপরাধ করার চেষ্টা করিস না। আজ বিকেল 5টায় শিউলিকে কবুল করে তোকে বিয়ে করতে হবে, নয়তো ও আসবে না। ও আসবে, ওকে আসতেই হবে। যদি না আসতে দেই, যদি ওকে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে আল্লাহর কসম আমি তোদের দুজনকে টুকরো টুকরো করে রাজুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। কি আমার বাড়িতে আইসা আমার এই খুন করার হুমকি দিতেছ? এই শুধু তোর বাড়িতে নয়, এদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে বলবি আমি সেখানে যাব, যেখানে পা রাখতে বলবি আমি সেখানেই পা রাখবো। কিন্তু একবার যদি আমার এই হাত উঠে তাহলে আমি কাউকে মনে রাখবো না, আমি সবকিছু ভেঙে চুরে তস তস করে ফেলবো। খারাপ একটা দোষকে আটকা। তুই বিনা অস্ত্রে এখানে এসেছিস, আজ তো এখান থেকে কিভাবে ফিরে যাস সেটাই আমি দেখবো। অস্ত্রের প্রয়োজন তোদের আছে, আমার নেই। আমার জন্য এই হাতি হাতিয়ার, কথাটা মনে রাখিস, নয়তো কেউ বাঁচতে পারবি না, কেউ পারবি না। কি এত বড় কথা? হ্যাঁ, বিশ্বাস না করলে তোদের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি দাদা, গরিবের দাদা। দাদা, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। জেতার জন্য অথবা হারার জন্য 1 সেকেন্ডে যথেষ্ট। এই দাঁড়া, কিরে বল, দাদার ভয় ওরে নিয়ে গ্রাম ছেড়ে পালা যেতেছ? না, আমি ওকে দাদার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বোনের কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তো? সত্যি ঘটনা আমি জেনে গেছি। কিসের সত্য ঘটনা? সত্য ঘটনা এই যে আমার বিয়ের দিন তোমরা বিপ্লবের দাদি আর তার বোনকে খুন করেছো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কেডা কইছো তোর এই কথা? আমি কইছি। তুই? হ্যাঁ, সত্যই। কেননা আমি যখন আহত হইয়া মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছিলাম তখন ওই দাদা ফেরেশতার মতো আইসা আমার জীবন বাঁচাইয়া সে শহর চলে গেছিল। ভাবছো আমার এই কথা বলার সাহস হইল থেকে? নিজের থেকে। ওই দাদা যখন এই গ্রামে পা রাখছে তখন থেকে। এখন তোমরা আমার কিছুই করতে পারবো না। আমার মালিকা আপনারা যদি দাদার বোন আর দাদিমাকে না মারতেন তাহলে আমাদের কিছু হতো না। নীলা, তোমরা যাও। কথা বলবি না।
এখান থেকে চলে যাবার চেষ্টা করলে তোদের দুজনকে আমি খুন করে ফেলবো। ভুলে যেও না ভাইয়া, আমি ওই বংশে জন্ম নিয়েছি। খুন শুধু তুমি একাই করতে জানো না, আমিও জানি। চল। রাজু আর নীলারে বাঁচাও, টাইগার আর চিতা অগরে খুন করার লেগে লোক পাঠাই দিতে। তুমি না গেলে এখানে আসার আগে অগরে খুন করে ফেলাইবো। আমার গাড়ি বের কর। চেষ্টা করলে তোদের হাঁটার জন্য পা থাকবে না, আর খাওয়ার জন্য হাত থাকবে না। পাত্রের মতো খারাপ চুচকা দশ চালাবে।
আমার আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে মাফ করে দিন দাদা। চলুন দাদা, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, চলুন। দাঁড়াও, আমাকে তোমাদের সাথে নেবে না? মামা আমাকে সব বলে দিয়েছে ভাইয়াদের কথায়। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আজ আমার ভুল ভেঙে গেছে। আজ আমি বুঝতে পেরেছি সমস্ত অন্যায় অনাচারের মূলে আমার বাবা এবং আমার ভাইয়েরা। ওরা এই গ্রামের মানুষের উপর, তোমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে। দাদা আর দেরি করুন। দাদা এখানে দাঁড়ায় থাকবা? চলো চলো। আরে মামুরা খারাপ খারাপ খারাপ। যাক, অনেকদিন পরে এই বাড়িতে শান্তি পাইলাম। এইখানে শেষ না, আরো একটা বিয়ে বাকি আছে, এইটা আমার দায়িত্বে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বিপ্লব চৌধুরী ওরফে দাদা নিজের ইচ্ছায় কোনো অপরাধ সংঘটিত করেনি। নিজেকে রক্ষা করার জন্য সে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। আদালতের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে ভালোভাবে জীবনযাপন করার অঙ্গীকার করলে এই আদালত তার উপর ন্যায় বিচার সাপেক্ষে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল।